হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সঙ্গে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 100 দিবসের শাসন বা 100 দিবসের সংস্কার কেন ব্যর্থ হয়, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তর পত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসি B1 চীনের ইতিহাস, এখানে প্রশ্ন হচ্ছে 100 দিনের সংস্কার কেন ব্যর্থ হয়, বা প্রশ্ন আসতে পারে যে 100 দিবসের সংস্কার সম্পর্কে টিকা লেখো। বিষয়টা একই দাঁড়ায়। অ্যাকচুয়ালি এই সংস্কার আন্দোলনটা ব্যর্থ হয়, তাই এর মূল প্রশ্ন হচ্ছে যে কেন আন্দোলনটা ব্যর্থ হয়েছিল সেটাই। এখন এই সংস্কার আন্দোলনের যিনি প্রবর্তক ছিলেন, যিনি এর উদ্গতা, যিনি এর পরিকল্পনাটা দিয়েছিলেন, তার নাম কিন্তু কাং ইউ ওয়েই। তোমাদের সাজেশনে একটা প্রশ্ন আছে যে কাং ইউ ওয়েইর যে সংস্কার কার্যাবলী সেটা আলোচনা করো, তারও উত্তর কিন্তু এটাই হবে, এটাও আমি তোমাদেরকে বলে রাখি। তা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্নটা আসতে পারে। 100 দিবসের সংস্কার কাকে বলে, সংক্ষিপ্ত টিকা লেখো। 100 দিবসের সংস্কার ব্যর্থ হয় কেন, টিকা লেখো। বা কাং ইউ ওয়েইর ভূমিকা কি 100 দিবসের সংস্কারে, সে সম্পর্কে লেখো। সবকিছু দিয়েই কিন্তু ওর উত্তর একটাই দাঁড়ায়। এখন দেখো, 100 দিবস মানে 100 দিন। 100 দিনের সময়টা কত? 11ই জুন থেকে 11ই সেপ্টেম্বর। 1898 সালে 11ই জুন থেকে 11ই সেপ্টেম্বর চীনে যে মাঞ্চু রাজদরবার ছিল, মাঞ্চু সরকার ছিল ক্ষমতায়, এই মাঞ্চু সম্রাট ছিলেন কুয়াংশি। সেই কুয়াংশি কিছু সংস্কার কার্যাবলী গ্রহণ করেন এবং এই সংস্কার কার্যে তাকে উদ্বুদ্ধ করেন বা তাকে পরামর্শ দিয়েছিলেন কাং ইউ ওয়েই। এই কাং ইউ ওয়েই ছিলেন একজন জ্ঞানী গুণী পণ্ডিত। তিনি বুঝতে পেরেছিলেন যে চীনের এখন যা অবস্থা, বিদেশি পাশ্চাত্য শক্তিগুলি চীনের উপরে সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালাচ্ছে, চীনের সমস্ত ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। এ থেকে চীনকে বেরিয়ে আসতে গেলে চীনের আত্মশক্তি গঠন করা দরকার, অর্থাৎ চীনকে আগে নিজেকে শক্তিশালী করতে হবে এবং সেই শক্তিশালী করতে গেলে একাধিক সংস্কার করতে হবে। প্রশাসনিক, অর্থনৈতিক, বিচার, শিক্ষা, বাণিজ্য, শিল্প সমস্ত দিকেই আধুনিক সংস্কার প্রয়োজন এবং এই কথা তিনি সম্রাটকে বোঝাতে পারেন। এবং সম্রাট মানে যুবরাজ ছিলেন কিয়াংশি। অ্যাকচুয়ালি তখন চীনে যিনি রাজমাতা ছিলেন, মানে এই কুয়াংশির মাতা জুশি, তিনি কিন্তু সব থেকে বেশি ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন চীনে। তিনি মূলত দেশটাকে চালাতেন। আর তার পুত্র এই কুয়াংশি, যিনি প্রকৃতপক্ষে সম্রাট ছিলেন, তাকে হাতের পুতুলের মতো বসিয়ে রেখেছিলেন এই জুশি, রাজমাতা জুশি। তা যাই হোক, শেষ পর্যন্ত সম্রাট এই কাং ইউ ওয়ের সংস্কার পরিকল্পনা গ্রহণ করেন এবং চীনে এই সংস্কার পরিকল্পনা কার্যকরী করেন। সেই সংস্কারগুলো কি সেটা আমাদের আগে জানতে হবে। দেখো, সংস্কার এই যে চীনে যে প্রাচীনকাল থেকে যে কনফুসীয় ঐতিহ্যটা চলে আসছে এবং কনফুসীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে চীনে সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হতো। এই কনফুসীয় মতাদর্শের যে পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা, এটাকে প্রথমেই বাতিল করতে হবে, কারণ এটা ছিল প্রাচীনপন্থী রক্ষণশীল চিন্তা ভাবনার দ্বারা আবদ্ধ। তাই এই কনফুসীয় মতাদর্শকে প্রথমেই বর্জন করার কথা বলা হয়। এছাড়া আধুনিক স্কুল, বিশ্ববিদ্যালয় এগুলোকে গড়ে তোলার কথা বলা হয়। এছাড়া বিচার বিভাগ, শিক্ষা, আইন বিভাগ এবং অর্থ বিভাগ, এগুলো মানে কৃষি, শিল্প, বাণিজ্য। কৃষি, শিল্প, বাণিজ্য কিন্তু দেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড, তাই এগুলো আলাদা আলাদা বিভাগ তৈরি করা হয়। এছাড়া রেল, কৃষি বা খনি এগুলো নিয়ে বিদ্যালয় তৈরি করা হয়, অর্থাৎ রেল, কৃষি বা খনি এগুলো নিয়ে পড়াশোনা করার জন্য চীনে বিভিন্ন বিদ্যালয় কিন্তু গড়ে ওঠে। এছাড়া সম্রাটের সাথে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা করা হয়। আগে কি হতো, সম্রাটের সাথে সাধারণ মানুষ যোগাযোগ করতে পারতেন না, কিন্তু এখন এমন একটা বিভাগ তৈরি করা হচ্ছে যেখানে সম্রাটের সাথে জনগণ সরাসরি যোগাযোগ করতে পারবে বলা হচ্ছে। এছাড়া আধুনিক যন্ত্রপাতি কৃষি ক্ষেত্রে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় কৃষকদের, যাতে কৃষি ক্ষেত্রে ফলন বাড়ানো যায়। তার জন্য কৃষকদের আধুনিক যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছে।
এছাড়া বিচার বিভাগের সংস্কার করা হচ্ছে, একাধিক সংস্কার বিচার বিভাগে। এছাড়া বাধ্যতামূলক সামরিক শিক্ষা নিতে বলা হচ্ছে, প্রতিটা চীনাবাসীকে বাধ্যতামূলক সামরিক শিক্ষা নিতে হবে। এছাড়া অভিজাতরা যে লোভনীয় চাকরি করতেন, কোনো দায়িত্ব নেই কিন্তু লোভনীয় চাকরি, খুব গুরুত্বপূর্ণ পদ তারা দখল করতেন এই মাঞ্চু অভিজাতরা, এই অধিকার থেকে অভিজাতদের বঞ্চিত করা হয়। এছাড়া অভিজাতদের যেসব জমি ছিল সেই সব জমিতে মাঞ্চু সেনাবাহিনীর সৈন্যরা সেখানে গিয়ে বেগাশ্রম দিতেন, মানে সেনাদেরকে নিয়োগ করা হতো কৃষকের কাজে, কৃষি ক্ষেত্রে নিয়োগ করা হতো এই অভিজাতদের জমিতে। এই সব প্রথাকে বাতিল করা হয়। তাহলে একাধিক সংস্কার বোঝাই যাচ্ছে। আধুনিক স্কুল বিশ্ববিদ্যালয় তৈরি করা, সম্রাটের সাথে সরাসরি যোগাযোগ করা এবং কৃষি শিল্প বাণিজ্য আলাদা আলাদা বিভাগ তৈরি করা, কনফুসীয় মতাদর্শের পরীক্ষা পদ্ধতি বাতিল করা, খনি বা রেল এগুলো নিয়ে পড়াশোনা করার জন্য আধুনিক বিদ্যালয় তৈরি করা, সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা, অভিজাতদের বিশেষ সুযোগ সুবিধা থেকে তাদেরকে বাদ দেওয়া বা তাদের জমিতে সৈন্যদেরকে নিয়োগ করা বা কাজ করা প্রথা এগুলোকে উঠিয়ে দেওয়া। এগুলো ছিল যুগান্তকারী সংস্কার। এগুলো যদি সত্যি এগুলো কার্যকরী হতো, চীন কিন্তু অনেক বেশি আধুনিক হতো, অনেক তাড়াতাড়ি চীন এই ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি পেত। কিন্তু কার্যক্ষেত্রে এটা হয়নি। এই সংস্কার ঘোষণা হওয়ার পরই চীনের যারা জেন্ট্রি সম্প্রদায়, যে অভিজাত শ্রেণী, যে সামন্ত শ্রেণী, তারা এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে, কারণ তারা ছিল পুরাতনপন্থী, প্রাচীনপন্থী। এই সংস্কারগুলি ছিল তাদের স্বার্থের পরিপন্থী, তাদের স্বার্থের বিপরীতে ছিল। তাই তারা রাজমাতা জুসির শরণাপন্ন হন এবং রাজমাতা জুসি দেশের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা লক্ষ্য করে তিনি এই সংস্কার পরিকল্পনা বাতিল করে দেন। 100 দিন 1898 এর 11 জুন থেকে 11 সেপ্টেম্বর, এই 100 দিন চীনে এই সংস্কার গুলি কার্যকর ছিল। কিন্তু 100 দিনের মাথায় সম্রাট জুসি এগুলোকে বাতিল করে দেন। এই অভিজাত প্রাচীনপন্থী রক্ষণশীল চীনাবাসীর জন্য তিনি তাদের স্বার্থের দিকটা লক্ষ্য করে আপামর চীনাবাসীর স্বার্থকে জলাঞ্জলি দেন এবং চীনের ভবিষ্যতের উন্নতির অগ্রগতির পথকে তিনি রুদ্ধ করে দেন। এবং যে সম্রাট ছিলেন, যে তারই পুত্র, রাজমাতা জুসির পুত্র, সেই কিয়াংশি বা কুয়াংশি সম্রাটকে তিনি রাজ বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখেন। 1907 সালে এই সম্রাট কিন্তু মারা গিয়েছিলেন। যতদিন তিনি বেঁচে ছিলেন এই রাজবাড়িতে তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন। তা সম্রাটকে তো এইভাবে আটকে দেওয়া হলো। এবার এই সংস্কার আন্দোলনের যারা নেতা ছিলেন তারা ভয় পেয়ে দেশ ছেড়ে, তখন প্রাণ বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালাতে থাকে। এই কাং ইউ ওয়েই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আর যারা ধরা পড়েছিলেন বা যাদেরকে ধরতে পারা গিয়েছিল তাদেরকে কিন্তু নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করা হয়। এবং এইভাবে যে সংস্কার আন্দোলন চীনে মাথা চাড়া দিয়ে উঠেছিল 1898 সালে, এই সংস্কার আন্দোলনকে দমন করে দেওয়া হয়, এক প্রকার ব্যর্থ হয়। এই ব্যর্থতার পিছনে আরো কিছু কারণ রয়েছে। যেমন এই সংস্কার আন্দোলনের নেতারা চীনের যে রাষ্ট্রীয় চরিত্র সেটা কিন্তু বুঝতে পারেননি। অ্যাকচুয়ালি চীনের যে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, যাকে বলছে রাজনৈতিক ক্ষমতা, সেটা কিন্তু একজন ব্যক্তির হাতে ছিল না। শুধুমাত্র সম্রাট বা সম্রাজ্ঞীর হাতেই যে দেশের রাজনৈতিক ক্ষমতা ছিল তা কিন্তু নয়। এই যে মাঞ্চু অভিজাতদের কথা বলছি, বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়েছিল। এই মাঞ্চু অভিজাতরাই এই রাজনৈতিক ক্ষমতা ভোগ করতেন। এই সব মাঞ্চু অভিজাতদের মাথায় বা শীর্ষে ছিলেন সম্রাট বা রাজমাতা জুসি। তাই শুধুমাত্র রাজমাতা বা সম্রাটকে কনভিন্স করলেই হতো না, এই অভিজাতদেরকেও কিন্তু মোটিভেট করার প্রয়োজন ছিল, তাদেরকেও সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করানোর প্রয়োজন ছিল। কিন্তু সেটা করা সম্ভব হয়নি। এই জন্য অভিজাতদের চাপে পড়ে বাধ্য হয়ে রাজমাতা জুসি এই সংস্কার আন্দোলনকে বাতিল করে দেন এবং এর যারা নেতা তাদেরকে হত্যা করেন এবং বাকিরা ভয় পেয়ে প্রাণ বাঁচানোর তাগিদে দেশ ছেড়ে পালিয়ে যায়। এই হচ্ছে সমগ্র বিষয় বা মূল ঘটনাটা হচ্ছে। এখন এটাকে নোটস আকারে তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বরের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 250 ওয়ার্ডে সে অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছে। 100 দিনের সংস্কার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছিল কেন? 1898 খ্রিস্টাব্দের 11 জুন থেকে সেপ্টেম্বরের 11 তারিখের মধ্যে সম্রাট কুয়াংশি কাং উ ওয়েই কর্তৃক সম্পাদিত অনেকগুলো সংস্কারমূলক আইন প্রবর্তন করেন। সরকারি পদে নিযুক্তির জন্য কনফুসিয়াসের প্রাচীন পরীক্ষা পদ্ধতি তিনি বাতিল করেন এবং আধুনিক স্কুল ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি নির্দেশ দেন।
সম্রাটের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অধিকার সম্পন্ন কৃষি শিল্প বাণিজ্য বিভাগ পরিচালনার জন্য 3টি পৃথক পৃথক কমিটি গঠন করেন। রেলপথ শিল্প খনি উন্নয়নের জন্য তিনি বিদ্যালয় স্থাপন করার ব্যবস্থা করেন এবং কৃষিকার্যের জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য কৃষকদের নির্দেশ দেন। তাছাড়া বিচার বিভাগের সংস্কার, বাধ্যতামূলক সামরিক শিক্ষা প্রবর্তন, মাঞ্চু অভিজাত বর্গের লোভনীয় পারিশ্রমিকে নামে মাত্র পদাধিকার রহিত এবং সরকারি ব্যয়ে মাঞ্চু অভিজাতদের জমি চাষবাস করার জন্য সামরিক বাহিনীর লোকেদের সরবরাহ করার নীতি বাতিল বলে ঘোষণা করেন। প্যারা করে দেখো, সম্রাট কোয়াংসির পক্ষ থেকে এইসব সংস্কার প্রবর্তনের কথা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে সংরক্ষণশীল ও প্রতিক্রিয়াশীল দল অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। প্রাচীনপন্থী সামন্তগণ এবং অভিজাত শ্রেণীর পক্ষ থেকে ঘোষণা করা হয় যে স্বয়ং সম্রাটের নামে প্রচারিত হলেও একখণ্ড লিখিত কাগজ কখনো জোর করে কোনো বৈপ্লবিক সংস্কার কার্যকর করতে পারে না। সম্রাজ্ঞী জুসির নেতৃত্বে সম্রাট কোয়াংসিকে রাজপ্রাসাদে অন্তরীণ করে রাখা হয় এবং 1908 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর্যন্ত ভাগ্যহীন সম্রাট এভাবেই জীবনযাপন করতে বাধ্য হন। সংস্কার কর্মসূচির প্রধান কাং উ ওয়েই এবং সংস্কারক দলের নেতাদের অনেকেই দেশ থেকে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করার ব্যবস্থা করেন। যারা পালাতে অসমর্থ হন তাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। নানারূপ সীমাবদ্ধতা ও ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও সংস্কারক দলের নেতৃবর্গ অনেকেই সাহসী, বুদ্ধিমান এবং সততার সঙ্গে মনে প্রাণে সংস্কার সাধনের পক্ষপাতী ছিলেন, কিন্তু তাদের এই আন্দোলন চরম ব্যর্থতায় পর্যবসিত হয়। এই ব্যর্থতার মূল কারণ হলো চীনের জনসাধারণের প্রকৃত সমস্যা ও তার সমাধানের উপায় উদ্ভাবন করার ব্যাপারে তাদের সীমাহীন অজ্ঞতা। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। 1898 খ্রিস্টাব্দে সংস্কার গোষ্ঠী মাঞ্চু রাজবংশের প্রকৃত চরিত্র নির্ণয় করতে এবং মাঞ্চু শাসন পদ্ধতির চিরাচরিত প্রথা উপলব্ধি করতে সমর্থ হননি। তারা কখনো উপলব্ধি করতে পারেননি যে মাঞ্চু শাসন পদ্ধতিতে ক্ষমতা এককভাবে কোনো ব্যক্তি ভোগ করতেন না, এমনকি সম্রাটও স্বয়ং নয়। প্রকৃতপক্ষে প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠী ছিল রাজনৈতিক ক্ষমতার অধিকারী। রাজনৈতিকভাবে তারা ছিলেন ধনবান বুর্জুয়া গোষ্ঠীর মুখপাত্র, ব্যক্তিগতভাবে তারা ছিলেন সামন্ত অথবা উচ্চপদস্থ রাজকর্মচারীদের বংশোদ্ভূত। সুতরাং সামন্ত ও বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক ও সামাজিক বিশেষ সুযোগ সুবিধা ভোগের অধিকার থেকে বঞ্চিত করার কোনো কর্মসূচি তাদের ছিল না। চীনের কৃষকদের জন্য তারা কোনো সুযোগ দিতেই প্রস্তুত ছিলেন না। চীনের লোকসংখ্যার অধিকাংশই তখন কৃষক এবং তাদের সক্রিয় সাহায্য ব্যতীত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পথের বাধাগুলো দূর করা অসম্ভব ছিল। তো এই ছিল শতদিবসের সংস্কার ব্যর্থতার কারণ বা শতদিবসের সংস্কার আন্দোলন বা কাং ইউ ও এর যে অবদান সেই সম্পর্কে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।